নমস্কার, আজ 6 জুলাই সোমবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব, দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। দুধারে ঝোলেন এরা কারা? অভিষেকের এই গাড়িতে নয়া রহস্য, বিপদ বাড়ল আরও। কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার বাবাকে ফোন শুভেন্দুর, মঙ্গলে ভবানী ভবনে ডাক। বাজেট সম্পর্কে কিছু না জানানো হলে পদ আঁকড়ে মন্ত্রিত্বে কেন? চন্ডিমাকে চাঁচা ছোলা আক্রমণ দিলীপ ঘোষের। দুর্গাপুজোর এবার রথযাত্রা, 5 লক্ষ টাকা অনুদানের বিরাট ঘোষণা রাজ্য সরকারের। কারা পাবেন? শ্যামাপ্রসাদের জন্মদিনে ঝটিকা সফরে কলকাতায় অমিত শাহ। কি কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর? 3000 টাকা ঢোকার পরেই বড় ধাক্কা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কঠিন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর, জানুন নতুন নিয়ম। অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে, কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রী। বেছে বেছে তৃণমূলকে অন্নপূর্ণা টাকা পাইয়ে দিচ্ছেন। বিডিও অফিসে হানা, বিধায়ক চন্দন আর দিলীপের কাছে আর্জি। সংগঠনে একঝাঁক নতুন মুখ, চলতি মাসে রদবদলের সম্ভাবনা রাজ্য বিজেপিতে। তারিখদের স্কুলের মেয়ে বাড়ির বউদের তালিকা রেডি থাকতো, কোন দিন কাকে লাগবে গাড়ি পাঠিয়ে তুলে আনত শৌকত। কি চলতো জীবনতলা ক্যানিংয়ে, ভয়ঙ্কর অভিযোগ। স্কুল থাকবে ছুটি, রাজ্যের পড়ুয়াদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি। গাড়িতে ওইভাবে ঝুলে থাকে মানুষগুলো, অমানবিক অভিষেক, নোটিশ দিতেই জবাব দিলেন সংসদ। সংসদের বাদল অধিবেশনের দিন ঘোষণা, সরকারের নজরে 2 সংবিধান সংশোধনী বিল। ডিএ নয়, তার আগেই বেতন বাড়ছে বাংলার এই সরকারি কর্মীদের, বড় ঘোষণা নবান্নের। বিজেপি যে নিয়মগুলো আনছে তা আমাদের জন্য ভালো, লিভিনের বিরোধিতায় মমতা সংকট। শিল্পায়নের জোয়ার আনতে আসরে বিজেপি সরকার, নয়া শিল্পোন্নতি আনতে কমিটি গঠন, টাটা গোষ্ঠীকে আমন্ত্রণের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিমের জায়গায় ইট মারা হবে, পলাতক পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের। অযোধ্যায় পানীয় জল বিক্রি করতেন, রাম মন্দিরে কাজ পেয়ে ঠাট বাট বদলে যায় অবিনাশের। 15 লক্ষ টাকা লেনদেনের হদিশ। সর্বনাশ, এবার বাবার বিরুদ্ধে পুলিশকে ডেপুটেশন দেবেন হুমায়ুন কবির, হচ্ছেটা কি মুর্শিদাবাদে। শিক্ষক নিয়োগে দুর্নীতি রুখতে আদৌ কি নতুন সরকার আগ্রহী? হঠাৎ বড় প্রশ্ন তুলে দিলেন বিকাশ রঞ্জন, কেন? দাপুটে তৃণমূল নেতার বাড়ির ছাদে উঠছে বিজেপির পতাকা, দেখা মাত্রই যা ঘটল। বিতর্কের মাঝে এবার মমতার মুখে অন্নপূর্ণা যোজনা, বললেন লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন অবিলম্বে বকেয়া টাকা মেটান। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আবাস যোজনার কাটমানি ফেরত দিলেন উপপ্রধান, 42 জনকে ফেরালেন প্রায় 2.5 লক্ষ টাকা। জমি অধিগ্রহণ নিয়ে বিবাদ, 2 পাড়ায় সংঘর্ষ, জামুরিয়ায় ইট বৃষ্টি, জখম বেশ কয়েকজন। আপনি এই ক্যাটাগরিতে পড়েন না, তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। অবশেষে ভোট ময়দানে প্রশান্ত কিশোর, বিজেপি সভাপতি নীতিন নবীনের গড়ে প্রার্থী হয়ে হুঙ্কার পিকের। গ্রাজুয়েট হলেই মিলবে 3000 টাকা, যুব শক্তির জন্য কি নতুন করে আবেদন করতে হবে? ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, 8 কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে। খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ, দুষ্মন্ত নারিয়ালাকে এসএসসি চেয়ারম্যান করলেন শুভেন্দু, দুর্নীতিতে পড়ল তালা। দিদির অবদান কোনোদিন ভুলব না, তবে এখন ঋতব্রত দায়ী ক্যাপ্টেন, বাইরনের জলঘোলা মন্তব্যে জোর চর্চা। শুভেন্দু সরকারের প্রশংসায় পঞ্চমুখ মোহাম্মদ সেলিম, নিশানা মমতাকে, কি এমন ঘটল হঠাৎ, প্রবল গুঞ্জন। বারুইপুরে ধর্ষণ খুনের গণপিটুনিতে মৃত অভিযুক্ত নির্যাতিতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। 5, 14 ও 19 কেজি গ্যাস সিলিন্ডারের দামে বড় আপডেট, কলকাতা সহ বিভিন্ন শহরে নতুন রেট। অভিষেককে তৃণমূলের সুবিধাভোগী বলে মুখ্যমন্ত্রীকে চিঠি, পাল্টা প্রশ্ন প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের। বার্ধক্য ভাতার আবেদন শুরু, মিলবে মাসে 2000 টাকা, কোথায় কবে করবেন ফর্ম ফিল আপ। দল হাতছাড়া হওয়ার আগে রুখে দাঁড়ালেন মমতা, জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত, নতুন দায়িত্বে সেই অনুগত 2 মুখ। ডায়মন্ড হারবারের বুকে কি চলত? অভিষেকের সঙ্গে গুরুতর অভিযোগে নাম জড়াতো জাহাঙ্গীর, শামীম, সুমিতের।
একাধিক ধারায় মামলা। মোটা অঙ্কের টাকা আসবে, রচনাকে এক হাত নিলেন চন্দন সেন। গাড়ি চালকের কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। হকার উচ্ছেদের আশ টানল রাজ্য, দুর্গাপুজো পর্যন্ত আর পদক্ষেপ নয়, জনতার দরবারে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন সংগঠনগুলোকে। কাপ চায়ের খরচে 2 লক্ষ টাকার গ্যারান্টি, সাধারণ মানুষের জন্য কেন্দ্রের এই বাম্পার স্কিম হাতছাড়া করলেন প্রস্তাবে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক শুভেন্দু সরকারের, দুর্গাপুজোর আগে বাংলায় 2,500 কোটির আমদানি, তৃতীয় হেলথ সিটির উদ্বোধন। নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকেন, পিএম সূর্য ঘর যোজনার আবেদন করা যাবে, নিয়ম জানুন। ওরা আমাদের দলে আসুক, এটা কোনো জায়গায় আমি চাই না, বরানগর পোস্টার কাণ্ডে বলছেন বিধায়ক সজল ঘোষ। পালা বদলে বেড়েছে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা, জন্মদিনের আগে হিমশিম খাচ্ছেন শিল্পী। এবার বাংলায় হাইটেক বিধায়ক, বিধানসভায় 100% ডিজিটালাইজ কবে, অধ্যক্ষ রথীন্দ্র বোসের বড় ঘোষণা। জাতীয় সড়কে সাই সাই করে ছুটবে পরিবেশ বান্ধব সরকারি বাস, শিল্পাঞ্চলকে বড় উপহার দিল এসবিএসটিসি। কবে থেকে পরিষেবা মিলবে জানুন। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক, দ্বিতীয় এফআইআর দায়ের, নাম সুমিত জাহাঙ্গীর এবং এক প্রাক্তন বিধায়কের। মমতা না চন্দ্রিমা কার হয়ে কথা বললেন নওশাদ সিদ্দিকী, রাজনীতি নিয়ে অকপট প্রতিক্রিয়া ভাঙড়ের বিধায়কের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বারুইপুরে পিটিয়ে মারা হলো অভিযুক্তকে। মেস্তিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব। পেনশনভোগীদের জন্য সুখবর, চলতি মাসে ব্যাংকে ঢুকে যাবে বকেয়া ডিএর একাংশ, কবে কি আপডেট জানুন। নিষ্ক্রিয় পঞ্চায়েত প্রধানদের কাজে ফেরার আহ্বান দিলীপ ঘোষের, নাইলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরে, তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত এক, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুরে। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত বারুইপুর, ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছে। নিখোঁজ থাকার পর 12 বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় এবং ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, বিক্ষোভ তুলতে মাইকে আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে ওই ঘটনার পরে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে খবর। শেষ অবধি পাওয়া খবরে এই মুহূর্তে ওই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার রণক্ষেত্রের চেহারা নিয়েছে। 12 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তার দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন দেহ রাস্তার মধ্যে রেখে রাস্তা অবরোধ করে রাখে। সেই জায়গায় পুলিশ পৌঁছে গেলেও দেহ তারা তুলতে দেয়নি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। গোটা ঘটনার পর স্থানীয়রা কয়েকজনকে আটক করে, তার মধ্যে একজনকে সন্দেহের বশে তাকে প্রথমে মারধর করা হয় এবং তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছন আইজিও। কে বা কারা খুন করলো গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনায় আহত হয়েছে একাধিক পুলিশকর্মী। আহত পুলিশকর্মী হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থায় রয়েছেন। আইজি কঙ্কন প্রসাদ বারুই বলেছেন, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে মর্মাহত এবং এই কেসের জন্য যারা যারা জড়িত প্রত্যেকে গ্রেপ্তার হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলেছেন সরাসরি, উনি কথা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত কাউকেই ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে রাখছি এর বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সব আমরা করব। সরকারের সঙ্গে সহযোগিতা করুন, আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি। মমতার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনীর ব্যারিকেড, বিস্ফোরক দাবি কুণালের, কোথায় যেতে চান নেত্রী। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 12 বছরের এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার এবং তার জেরে অভিযুক্ত যুবককে গণপিটুনি পিটিয়ে মারার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে উত্তেজনার খবর পেয়ে মমতা ব্যানার্জি নিজে বারুইপুর যেতে চেয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং নেত্রীকে আটকাতে তার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন এবং ব্যারিকেড তৈরি করা হয়েছে বলে খবর। দলীয় সূত্রের দাবি মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু পুলিশের ব্যারিকেড সম্ভবত আগামীকালও থাকবে।
যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো বক্তব্য মেলেনি। ঘটনার সূত্রপাত বারুইপুর থানার ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার বিকেল 4টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি ওই নাবালিকা। রাতভর নিখোঁজ থাকার পর আজ রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার বস্তাবন্দি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। খবর ছড়াতে এলাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাইকিং করতে হয়। এদিকে ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা ইন্দ্রজিৎ তাঁতি নামে এক স্থানীয় যুবককে সন্দেহের বশে ধরে গণপিটুনি দেয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাবালিকার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ ও মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল ঘটনার পাশাপাশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আলাদাভাবে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের সঙ্গে নৃশংস অপরাধে আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গণপিটুনিতে নিহতের অটোতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের কিশোরীকে। খুনসহ 3টি মামলা রুজু, তদন্তে সিট। কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, মমতা বারুইপুরে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে আটকাতে বাড়ির সামনে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এদিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে বারুইপুরের পুকুর থেকে উদ্ধার হয়েছে 12 বছরের কিশোরীর দেহ। পরিবারের দাবি, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে এলাকা। এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যুবক পেশায় অটো চালক। স্থানীয়দের একাংশের অভিযোগ, শনিবার বিকেলে ওই যুবকের অটোতে কিশোরীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ওই ঘটনায় খুনের মামলা রুজু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য গঠিত হয়েছে সিট। নিহত তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা। একটি ফেসবুক লাইভে মমতার অভিযোগ, তাকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে। শনিবার বিকেলে খাবার কিনতে বেরিয়ে আর ফেরেনি কিশোরী। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিশোরীর যে 4 জন তুলে নিয়ে গিয়েছিল। কারো কারো দাবি, একটি অটোয় চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। অটোর চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার আগে যে ব্যক্তির সঙ্গে কিশোরীকে শেষবার দেখা গিয়েছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। রাতে কিশোরীর দেহর ময়না তদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট এলে বোঝা যাবে খুনের কারণ, তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা জানা যাবে, তাও সেই মতন মামলা রুজু হবে। সংবাদ মাধ্যম চুপ কেন? মোমবাতি মিছিলের কভারেজ হবে না? বারুইপুর কাণ্ডের প্রশ্ন কুণাল ঘোষের। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন খুনের ঘটনায় কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে এলাকা যখন অগ্নিগর্ভ, তখন সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন বিধায়ক কুণাল ঘোষ। কুণালের ফেসবুক পোস্টের নির্যাস, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত থাকার পর সম্প্রতি সেই জগৎ থেকে অবসর নিয়েছেন কুণাল ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বারুইপুরের ঘটনাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, বারুইপুর বালিকাকে ধর্ষণ করে খুন, এলাকা উত্তপ্ত, রোষে আইন হাতে তুলে নেওয়া বিপজ্জনক প্রবণতা। এরপরই মূলধারার সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আরজিকরের অভয়ার ঘটনার সময় সংবাদ মাধ্যম যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, দিনভর প্রচার এবং মোমবাতি মিছিলের কভারেজ হয়েছিল, এই নৃশংস ঘটনার ক্ষেত্রে কেন সেই একই উদ্দীপনা দেখা যাচ্ছে না? কুণালের অভিযোগের আঙুল মূলধারার গণমাধ্যমের দিকে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই ভয়াবহ হত্যাকাণ্ডের খবর সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে না? স্থানীয়দের বয়ান অনুযায়ী অভিযুক্তরা বিজেপি কর্মী বলেই কি সংবাদ মাধ্যম নীরব? এছাড়া একজন অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, পালালো নাকি তাকে পালাতে দেওয়া হলো? ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় যুক্ত কাউকেই ছাড়া দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুণাল ঘোষের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। বারুইপুরের এই হৃদয় বিদারক ঘটনা এখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরিখে এক বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দিদির অবদান কোনোদিন ভুলব না, তবে এখন ঋতব্রত দায়ী ক্যাপ্টেন। বাইরনির জলখোলা মন্তব্যে জোর চর্চা। শুভেন্দু সরকারের প্রশংসায় পঞ্চমুখ মোহাম্মদ সেলিম, নিশানা মমতাকে, কি এমন ঘটল হঠাৎ? প্রবল গুঞ্জন।
বারুইপুরে ধর্ষণ খুনে গণপিটুনিতে মৃত অভিযুক্ত নির্যাতিতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। 5, 14 ও 19 কেজি গ্যাস সিলিন্ডারের দামে বড় আপডেট। কলকাতা সহ বিভিন্ন শহরে নতুন রেট। অভিষেককে তৃণমূলের সুবিধাভোগী বলে মুখ্যমন্ত্রীকে চিঠি, পাল্টা প্রশ্ন প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের। বার্ধক্য ভাতার আবেদন শুরু, মিলবে মাসে 2000 টাকা। কোথায় কবে করবেন ফর্ম ফিল আপ? দল হাতছাড়া হওয়ার আগে রুখে দাঁড়ালেন মমতা, জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত, নতুন দায়িত্বে সেই অনুগত দুই মুখ। ডায়মন্ড হারবারের বুকে কি চলত? অভিষেকের সঙ্গে গুরুতর অভিযোগে নাম জড়াতো জাহাঙ্গীর, শামীম, সুমিতের। একাধিক ধারায় মামলা। মোটা অঙ্কের টাকা আসবে, রচনাকে এক হাত নিলেন চন্দন সেন। গাড়ি চালকের কোটি টাকা জেতা, লটারি টিকিট আত্মসাতের অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। হকার উচ্ছেদের আশ টানল রাজ্য, দুর্গাপুজো পর্যন্ত আর পদক্ষেপ নয়। জনতার দরবারে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন সংগঠনগুলোকে। কাপ চায়ের খরচে 2 লক্ষ টাকার গ্যারান্টি। সাধারণ মানুষের জন্য কেন্দ্রের এই বাম্পার স্কিম হাতছাড়া করলেন পস্তাবেন। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড় চমক শুভেন্দু সরকারের। দুর্গাপুজোর আগে বাংলায় 2500 কোটির আমদানি, তৃতীয় হেলথ সিটির উদ্বোধন। নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকেন, পিএম সূর্য ঘর যোজনার আবেদন করা যাবে, নিয়ম জানুন। ওরা আমাদের দলে আসুক, এটা কোনো জায়গায় আমি চাই না, বরানগর পোস্টার কাণ্ডে বলছেন বিধায়ক সজল ঘোষ। পালা বদলে বেড়েছে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা, জন্মদিনের আগে হিমশিম খাচ্ছেন শিল্পী। এবার বাংলায় হাইটেক বিধায়ক, বিধানসভায় 100% ডিজিটালাইজ কবে? অধ্যক্ষ রথীন্দ্র বোসের বড় ঘোষণা। জাতীয় সড়কে সাই সাই করে ছুটবে পরিবেশ বান্ধব সরকারি বাস। শিল্পাঞ্চলকে বড় উপহার দিল এসবিএসটিসি। কবে থেকে পরিষেবা মিলবে জানুন। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক, দ্বিতীয় এফআইআর দায়ের, নাম সুমিত, জাহাঙ্গীর এবং এক প্রাক্তন বিধায়কের। মমতা আনার চন্দ্রিমা কার হয়ে কথা বললেন নওশাদ সিদ্দিকী, রাজনীতি নিয়ে অকপট প্রতিক্রিয়া ভাঙড়ের বিধায়কের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বারুইপুরে পিটিয়ে মারা হলো অভিযুক্তকে। মেস্তিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব। পেনশনভোগীদের জন্য সুখবর, চলতি মাসে ব্যাংকে ঢুকে যাবে বকেয়া ডিএর একাংশ। কবে কি আপডেট জানুন। নিষ্ক্রিয় পঞ্চায়েত প্রধানদের কাজে ফেরার আহ্বান দিলীপ ঘোষের, নাইলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বারুইপুর কাণ্ডে মর্মাহত সাংসদ সায়নী ঘোষ, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ খুললেন গণপিটুনি নিয়ে। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, দিনভর উত্তপ্ত বারুইপুর। গণপিটুনির মৃত্যু এক অভিযুক্তের। এবার বারুইপুর কাণ্ডের নিন্দা করে মুখ খুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। নাবালিকার পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন। ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলেছেন। একই সঙ্গে গণপিটুনিতে মৃত্যুর নিন্দা করেছেন তিনি। বললেন, কারো আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই। বারুইপুর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সায়নী লেখেন, বারুইপুরে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রেক্ষিতে আমি স্তম্ভিত এবং মর্মাহত। শেখাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। এই মুহূর্তে সামাজিক, মানসিক ও প্রশাসনিকভাবে নাবালিকার পরিবারের পাশে আছি। এরপর তিনি জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের শনাক্ত করা এবং অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে চরম শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। দোষীদের গ্রেপ্তারি এবং এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য সিট গঠন করা হয়েছে। আমি তাকে দ্রুত এবং জরুরি পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানাই। স্থানীয় সাংসদ হিসেবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ থেকে তদন্তের কাজ যাতে সঠিক এবং দ্রুত সম্পন্ন হয় তার জন্য প্রতিনিয়ত সচেষ্ট আছি। নাবালিকার মৃত্যুর পর গণপিটুনিতে একজনের মৃত্যুর নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সায়নী লেখেন, ঘটনাকে কেন্দ্র করে জনরোষের জেরে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনায় উত্তেজনা স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই। শোক সন্তপ্ত পরিবার এবং স্থানীয় জনগণের কাছে আবেদন করছি যে প্রশাসনের আস্থা রেখে পুলিশকে তদন্তের সাহায্যের জন্য এলাকায় শান্তি বজায় রাখতে প্রত্যেকে এগিয়ে আসুন। বিধানসভা ভোটের সময় 100-এরও বেশি মামলা হয়েছিল নির্বাচন কমিশনের নামে, একটিতেও নির্দেশ তাদের বিপক্ষে যায়নি।
দু দফায় ভোটের সময় আগে এবং পরে নানা অভিযোগে মামলা হয়েছে। পিটিআই জানিয়েছে, সরকারি তথ্য অনুযায়ী শুধু কমিশনের বিরুদ্ধে 110টি মামলা দায়ের হয়েছিল। ভোট ঘোষণা থেকে ফল প্রকাশের মধ্যে মামলাগুলোর অধিকাংশ দায়ের করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অন্তত 110টি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আদালত অবশ্য কমিশনের নেওয়া সমস্ত সিদ্ধান্ত বহাল রাখে। কোনো মামলাতে কমিশনের বিরুদ্ধে কোনো নির্দেশ বা রায় যায়নি। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ঘটনাবহুল 15 বছরের শাসক তৃণমূলকে হারিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতা দখল করেছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। তবে দু দফায় ভোটের সময় আগে এবং পরে নানা অভিযোগে মামলা হয়েছে। পিটিআই জানিয়েছে, সরকারি তথ্য অনুযায়ী শুধু কমিশনের বিরুদ্ধে 110টি মামলা দায়ের হয়েছিল। ভোট ঘোষণা থেকে ফল প্রকাশের মধ্যে মামলাগুলোর অধিকাংশই দায়ের করেছিল তৃণমূল। সরকারি আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই বলেছে, যদি কোনো মামলাতে কমিশনের পক্ষে কোনো নির্দেশ জারি হয়নি। বস্তুত বিধানসভা নির্বাচনের সময় এসআইআর ইস্যু থেকে ভোট বিষয়ক নানা কারণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একের পর এক চিঠি দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ থেকে পক্ষপাতিত্বের নানা অভিযোগে জ্ঞানেশ তথা কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল। একের পর এক নির্বাচনী সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে কটাক্ষ করেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিটিআই জানিয়েছে, ওই সময় কমিশনের বিরুদ্ধে 110টি মামলার মধ্যে বেশিরভাগ অভিযোগ ছিল পক্ষপাতিত্বের এবং অধিকাংশ মামলাই করেছিল তৃণমূল। এসআইআর বিরোধিতা তৃণমূলের অবস্থান এতটাই তীব্র ছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চের সামনে নিজে উপস্থিত হয়েছিলেন। বিশেষ ভোটের তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং কমিশন একপেশীভাবে কাজ করেছে দাবি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রেম বড় বালাই, আর সেই প্রেম ভালোবাসার টানাপোড়েন সামাজিক দেওয়ালের মাঝে চাপা পড়ে এক নিষিদ্ধ প্রেমের মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল উত্তর 24 পরগনার বসিরহাট। একদিকে রেললাইনে ছিটকে পড়ল 33 বছরের প্রেমিকা রুনু মণ্ডল তথা মামির রক্তাক্ত দেহ, আর ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো 32 বছরের প্রেমিক দেবাশিস মণ্ডল তথা ভাগ্নের মৃতদেহ। হ্যাঁ, এই প্রেমিক যুগল সম্পর্কে ছিলেন মামি ও ভাগ্নে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 14 বছর আগে রুনুর বিয়ে হয়েছিল বনগাঁয়, কিন্তু বসিরহাটের ট্যাট্রা এলাকায় বাপের বাড়িতে এসে আলাপ হয় ভাগ্নে দেবাশিসের সাথে। সময়ের সাথে সাথে সেই আলাপ রূপ নেয় গভীর অন্ধপ্রেমে। না, সমাজের রক্তচক্ষু আর দুই পরিবারের তীব্র আপত্তি কোনো কিছুই দমাতে পারেনি তাদের এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে। এমনকি পরিবারে অনবরত অশান্তি এড়াতে মাসখানেক আগে স্বামীকে ছেড়ে দেবাশিসকে নিয়ে ঘরও ছাড়েন রুনু। এরপর বসিরহাটের ময়লাখোলা এলাকায় ঘর ভাড়া নিয়ে শুরু হয় তাদের একসাথে থাকা। দেবাশিসের পরিবারের দাবি, শেষ দিকে সম্পর্কের জটিলতার কারণে দেবাশিস প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং কয়েকদিন আগে তার বাবাকে ফোন করে জানিয়েছিলেন তিনি খুব অশান্তিতে আছেন এবং বাড়ি ফিরতে চান। শুধু তাই নয়, মৃত দেবাশিসের কাকা তপন মণ্ডলের দাবি, মৃত্যুর আগের দিন বিকেলে দেবাশিস তার বাবাকে ফোন করেও জানিয়েছিল যে তাকে 2-3টে তালা মেরে ঘরে আটকে রেখেছে। এরপরে নাকি নিখোঁজ হয়ে যান ভাইপো। পাশাপাশি দেবাশিসের পরিবারের অভিযোগ, রুনু নিজে তার বাবাকে ফোনে শেষ বার্তা দিয়েছিলেন, ওকে মেরে দিয়েছি, এবার আমি মরব। এরপরই শনিবার সকালে বসিরহাট স্টেশনের কাছে উদ্ধার হয় রুনুর ক্ষতবিক্ষত দেহ, আর তার কিছুক্ষণের মধ্যে বন্ধ ঘর থেকে মেলে দেবাশিসের ঝুলন্ত লাশ। মর্মান্তিক ঘটনায় প্রশ্ন একটাই, এটা কি শুধুই মানসিক অবসাদজনিত আত্মহত্যা নাকি প্রেমের আড়ালে লুকিয়ে থাকা কোনো নৃশংস খুন? ইতিমধ্যে দুই পরিবারের তরফে দায়ের হওয়া মামলায় বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে নিষিদ্ধ প্রেমের পরিণতির আসল রহস্য। ধর্মের নামে ভোট চাওয়ার বিষয়টা ঠিক থাকলেও ধর্মের নামে আসা ভক্তদের প্রণামীটাও হজম করে নেওয়ার বিষয়টা কিন্তু একটি বেশি বাড়াবাড়ি। না, আমরা নয়, আজব এই লীলা খেলা দেখার পর দেশের মানুষ এমনটাই বলছে আর কি। কারণ অযোধ্যার রাম মন্দিরের পর এবার খোদ দেবভূমি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে সেই একই ফর্মুলাতে চুরি। এদিকে আগামী বছর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা ভোট, আর ভোটের আগে একেবারে হর হর মহাদেব বা জয় শ্রীরাম ধ্বনির মাঝে ঢুকে পড়েছে চুরির গুঞ্জন। তবে বদ্রীনাথে
অভিযোগের তীর খোদ মন্দির কমিটির চেয়ারম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দিকে। হ্যাঁ, হিন্দু সংগঠন ভৈরব সেনা সোজাসুজি এই আঙুল তুলেছে। যদিও মন্দির কমিটি এখন ড্যামেজ কন্ট্রোলে নেমে বলছে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, কিন্তু এত সব দেখে মজা লুটছে পাবলিক। কারণ চোরের খনি সে আসলে কে পাহারা দিচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙার এই বিষয়ে জানিয়েছেন, মন্দিরের সিসিটিভি পরীক্ষা হয়েছে, তবে ফুটেজ বিশেষ স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং কারচুপি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে। ভাবুন তো, ডিজিটাল ইন্ডিয়ার যুগে নাকি ঈশ্বরের ঘরের ক্যামেরা তো ঝাপসা। জানা গিয়েছে চলতি মরশুমে এখনো পর্যন্ত কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির থেকে প্রণামী বাবদ প্রায় 70 কোটি টাকা অনুদান এসেছে। পাশাপাশি মন্দিরের গেস্ট হাউস থেকে বিপুল টাকা আয় হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে প্রতি বছর এখান থেকে 50 থেকে 80 কোটি টাকা আয় হয়। আর সেই টাকার উপরে নাকি নজর পড়েছে খোদ মন্দিরের লোকেদের। এদিকে অযোধ্যার রাম মন্দিরের সিটের তদন্ত শুরুর আগে দৈনিক প্রণামী জমা পড়তো 15 থেকে 17 লাখ টাকা, আর তদন্ত শুরু হতে জাদুর মতন সেই অঙ্ক বেড়ে হয়ে গেল দৈনিক 24 লাখ। মানে দিনে দিনে 5 থেকে 7 লাখ টাকা হাওয়া হয়ে যাচ্ছিল। এ তো ভক্তদের বিশ্বাসের পিঠে স্রেফ ছুরি মারা। যদিও এই ঘটনার সামনে আসতেই বিরোধীরা ময়দানে নেমে কটাক্ষের তীরে বিঁধেছে শাসক দলকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের প্রশ্ন, যাদের জামানায় চুরি তারাই তদন্ত করছে, এর চেয়ে হাস্যকর আর কি বা হতে পারে? রামের নামে ভোট আর ধামের টাকা লুট ভোটের আগে এই ডবল ইঞ্জিন কেলেঙ্কারিতে রাজনীতির পারদ যে 140 ডিগ্রি চড়িয়ে দিল তা বলাই বাহুল্য। রাজ্যের মা বোনেদের জন্য 1 জুলাই থেকে অত্যন্ত সফলভাবে শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া। পূর্ব নির্ধারিত দিন মেনে রাজ্যের প্রায় 1,20,00,000 যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সময় উপযোগী ও মানবিক উদ্যোগের ফলে ইতিমধ্যে রাজ্যের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছেন, যার মধ্যে এক বিরাট অংশ জুড়ে রয়েছেন প্রায় 5 লক্ষ আদিবাসী সম্প্রদায়ের উপভোক্তা। তবে এই দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের মাঝে সরকারি কোষাগারের অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে এক বড়সড় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রকৃত অভাবী এবং যোগ্য উপভোক্তারাই যাতে সরকারি সুবিধা পান তা নিশ্চিত করতে প্রথম থেকে এক কঠোর ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। ফলে নিয়মের বেড়াজালে যে সমস্ত আবেদনকারী অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের নাম এই তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে করা অবস্থান নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যোগ্যতার মাপকাঠির ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপোষ বা সমঝোতা করবে না। সম্পূর্ণ নিয়ম মেনেই প্রকল্পের আর্থিক সুবিধা বন্টন করা হবে। তবে কারিগরি সমস্যার কারণে পোর্টাল আপডেট করার সময় প্রায় 26,000-এর মতন আবেদনের ক্ষেত্রে কিছু ছোটখাটো ভুলভ্রান্তি ধরা পড়েছে। সেই বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই প্রকল্পের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি এখনো শেষ হয়ে যাচ্ছে না। এটি আগামী আরো অন্তত 2 মাস চালু থাকবে। ফলে যে সমস্ত যোগ্য মা বোনেরা এখনো পর্যন্ত কোনো কারণে এই প্রকল্পের টাকা পাননি তারা নির্দিষ্ট নিয়ম মেনে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো রকম জালিয়াতি রুখতে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন শর্ত বেঁধে দিয়েছেন শুভেন্দু সরকার। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে তাদের প্রকৃত আর্থিক প্রয়োজন আছে, একমাত্র তারাই এই সাহায্য পাবেন। কোনো অভারতীয় বা বিদেশি নাগরিককে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এছাড়া যদি কোনো উপভোক্তা 3টি বিবাহ করে থাকেন তবে তিনি এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। একই সাথে সরকারি নিয়ম মেনে যারা এখনো প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত ভ্যাকসিন নেননি এবং যে সমস্ত অভিভাবকেরা তাদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে পড়াশুনো করান না তাদের নাম এই সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হবে। জনকল্যাণের নামে কোনো রকম অর্থ অপচয় না করে সমাজের প্রকৃত পিছিয়ে পড়া মানুষদের কাছে এই বিপুল সুযোগ পৌঁছে দিতে শুভেন্দু অধিকারীর এই দূরদর্শী ও নিয়মতান্ত্রিক পদক্ষেপ সত্যি প্রশংসার দাবি রাখে।
রাজ্যের সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। এবার ফেসবুক লাইভে এসে বর্তমান বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসা মাত্র 2 মাসের মধ্যে প্রতিহিংসা, ভয়ভীতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। লাইভের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত একাধিক ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তার দাবি, এসআইআর প্রক্রিয়া এবং কেন্দ্র বাহিনীর ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। যদিও নতুন সরকারকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি, কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর বদলে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তার। এরপর নাম না করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তিনি বলেন, একসময় কংগ্রেসে থাকার পর বহু বছর তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। পরিবহন, সেচ, বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং একাধিক জেলার সাংগঠনিক দায়িত্ব তার হাতেই ছিল। সেই প্রসঙ্গ টেনে মমতার মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস চালালে তার ফল একদিন ভুগতেই হবে। পাশাপাশি তিনি বলেন, সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। শুধু রাজ্য সরকার নয়, জাতীয় নির্বাচন কমিশনকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব দুর্বল করার চেষ্টা চলছে। এমনকি দলের নির্বাচনী প্রতীক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। তার বক্তব্য, কোনো প্রতীক কেড়ে নেওয়া হলেও মানুষের সমর্থন কেড়ে নেওয়া সম্ভব নয়। মানুষ প্রকৃত প্রতীক নির্ধারণ করেন বলে দাবি করেন তিনি। দলের বিদ্রোহী নেতাদেরও এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তৃণমূলের থেকেই কেউ যদি বিজেপির হয়ে কাজ করেন তাহলে তাদের সরাসরি বিজেপিতে যোগ দেওয়া উচিত। পাশাপাশি মনে করিয়ে দেন, যারা আজ দলের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারাই একসময় তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ বা দুর্বল করে দেওয়ার অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিপুল সংখ্যক মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা, মিড ডে মিল কর্মীদের পরিস্থিতি এবং কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বকটুইয়ের একটি পরিবারের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ধরেন। রাম মন্দিরে অনুদান সংক্রান্ত বিতর্কের প্রশ্ন এদিন তার বক্তব্যে উঠে আসে। সেই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ধর্মের নামে রাজনীতি করে মানুষের বিশ্বাসে আঘাত করা হচ্ছে। একই সঙ্গে নিট পরীক্ষা সহ একাধিক জাতীয় ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। সব মিলিয়ে সরকার পরিবর্তনের পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারাবাহিক আক্রমণের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের পারদ চড়ছে তা বলাই বাহুল্য। এখন এই অভিযোগগুলোর জবাবে শাসক শিবির কি অবস্থান নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।